যতদিন বাংলাদেশ থাকবে মুক্তিযুদ্ধের আদর্শ এখান থেকে তুলে ফেলা সম্ভব নয়। মুক্তিযুদ্ধ আমার অস্তিত্ব, মুক্তিযুদ্ধ আমার পরিচয়ের শেকড়। তো সত্য উচ্চারণ তো প্রতিটা সাংবাদিকের দায়িত্ব। আর আমার অস্তিত্ব হচ্ছে মুক্তিযুদ্ধ। আমি নিজে একজন সাংবাদিক, পাশাপাশি আর সবকিছু যদি মিলিয়ে বলতে হয়, মুক্তিযুদ্ধের আদর্শ ছাড়া আমার কোনো পরিচয় আর থাকে না, অস্তিত্ব বলে কিছু থাকে না। সো এখানে সাহস, কেন মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে সাহস সঞ্চয় করতে হবে? সাহস কেন সঞ্চয় করতে হবে? আমি আমার মাকে মা বলে ডাকবো, তার জন্য কি সাহস সঞ্চয় করতে হয়? আমি আমার সন্তানকে বুকে টেনে নেব, তার জন্য কি সাহস সঞ্চয় করতে হয়? অনেক ধরনের আঘাত আসতেই পারে, কিন্তু সব আঘাতের প্রতিঘাত মানে দিতে হবে, মানে কি বলা যায় এটাকে, প্রস্তুত থাকতে হবে। এখানে প্রস্তুত থাকা না থাকার বিষয় নয়। আমি আমার নাম মঞ্জুর আলম পান্না, এখন ধরে নেন মঞ্জুর আলম পান্নার উপরে কোনো ধরনের মানে নামটার উপরে কোনো ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তখন আমার বাবা মায়ের না দেওয়া নামকে আমি পাল্টে ফেলবো? বিষয়গুলো এরকম, মানে আমি খুব হালকা ভাবে বোঝানোর চেষ্টা করছি, খুব সহজ ভাষায়। সো এখানে সাহস সঞ্চয়ের কিছু নেই। হ্যাঁ, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি শক্তি সঞ্চয় করেছে। সেই জায়গায় বসে একটা সময় তো মুক্তিযুদ্ধ শব্দগুলো উচ্চারণ করা যাচ্ছিল না, কিন্তু যারা করার তারা ঠিকই করেছে। হয়তো তার মধ্যে আপনি আছেন, আমি আছি, এবং ফ্রম দ্য বিগিনিং সেই কথাগুলো বলে যাচ্ছি। এখন এই কথা, মুক্তিযুদ্ধের কথা বলতে গেলে যদি বিশেষ করে শক্তির পক্ষে কথা চলে যায়, তাতে আমার কিছু করা মানে যায় আসে না। এখানে আমি তো কোনো ধরনের রাজনীতিকরণের কোনো প্রক্রিয়া দেখি না। অতএব আমাকে বলতে হবে, বলা ছাড়া কোনো উপায় নেই। এটাই। সেই নিজন নিজন বঙ্গবন্ধুকে খুব ভালোবাসে। আমিও কিন্তু বঙ্গবন্ধুকে অসম্ভব রকম ভালোবাসি। আমি বিশ্বাস করি পান্নাও বঙ্গবন্ধুকে অনেক ভালোবাসেন, কারণ এই মানুষটি না থাকলে আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেতাম না। কিন্তু নিজন মাত্র ছোট্ট নবম শ্রেণীতে পড়ে। বলা হয় জেনজিরা মুক্তিযুদ্ধের ইতিহাস জানে না, তারা ইতিহাসকে খেলো মনে করে। সেখানে নিজন এক ব্যতিক্রম। নিজন কি আসলেই ব্যতিক্রম, নাকি নিজনের ভেতরে এই বঙ্গবন্ধুকে ভালোবাসা? আমি বলতে চাই, মানে বঙ্গবন্ধুকে ছোট থেকেই আমি ভালোবাসি। ছোট থেকেই বঙ্গবন্ধুকে নিয়ে জানার আমার খুব আগ্রহ, ইচ্ছে। মানে এমন ব্যক্তিদেরকে নিয়ে জানার ইচ্ছে যারা সবসময় মানুষের পক্ষে বলে গেছেন, নিপীড়িত মানুষের পক্ষে বলেছেন, সবসময় সত্যের পথে থেকেছেন এবং নিজের দেশকে ভালোবেসেছেন। বঙ্গবন্ধু তেমনই একজন মানুষ, এবং বাঙালিদের মধ্যে তিনি শ্রেষ্ঠ বাঙালি, হাজার বছরের শ্রেষ্ঠ বলা হয় ওনাকে। ওনাকে ভালোবেসে যদি কারাবরণ করতে হয় বা এমন কিছু করতে হয়, তাহলে সেটা আমি মনে করি সেটা আমার সৌভাগ্যের ব্যাপার, সেটা আমার জন্য দুঃখজনক বা লজ্জাজনক নয়। উনি আমাদের জন্য তার সারা জীবন উনি বিলিয়ে দিয়েছেন মানুষের জন্য, মানুষের পক্ষে। তবে আমরা কেন ওনাকে ভালোবাসবো না, আর বঙ্গবন্ধুকে কেন ভালোবাসবো না? অনেকে আমাকে জিজ্ঞেস করে যে বঙ্গবন্ধুকে কেন ভালোবাসো, ভালোবাসার কারণটা কি? আমার কথা আমি বঙ্গবন্ধুকে যদি আমি ভালোবাসি, বঙ্গবন্ধু সম্পর্কে জানি, তবে আমি জানবো দেশপ্রেম কাকে বলে, দেশের মানে দেশকে ভালোবাসার জন্য কি কি প্রয়োজন সেটা বঙ্গবন্ধুর ভিতরে ছিল। এবং বঙ্গবন্ধুর কাছ বঙ্গবন্ধুকে ভালোবাসলে জানা যাবে যে আমি আমার দেশকে কতটা ভালোবাসি। পান্না, আমাকে যদি একটু বলতেন যে সেই ৭১ মঞ্চে সেদিন কি ঘটেছিল? যেদিনটি আপনাকে আটক করা হয়, কেন আপনাদেরকে আটক করা হয়েছিল? সেই অনুষ্ঠানটা নিয়ে বেশ কিছু প্রশ্ন তৈরি হয়েছে পরবর্তীতে। একটু যদি বলেন যে কি কি অপরাধ ছিল মুক্তিযুদ্ধ ৭১ মঞ্চের? সেটা আমি বলছি, কিন্তু আপনি বলছেন যে সেই প্রোগ্রাম নিয়ে অনেক ধরনের প্রশ্ন তৈরি হয়েছে।
আমি কি একটু জানতে পারি যে কি ধরনের প্রশ্ন তৈরি হয়েছে, যেহেতু আমি তো দীর্ঘদিন কারাগারে ছিলাম, মানে কি ধরনের প্রশ্ন তৈরি হয়েছে? বলতে চেয়েছে এরা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আপনি জানেন আপনার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে, তাই না? তো এই প্রশ্নগুলোর কথাই বলছি আর কি। আচ্ছা, সেটা হচ্ছে যে বললেন তারপরে সে প্রশ্ন। ডক্টর কামাল হোসেন ওই অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন, তিনি আসেননি। তিনি কেন আসেননি? আচ্ছা, সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে, এটা মানে আপনি যে ৩ টে কথা বললেন এটা সঠিক। ডক্টর কামাল হোসেন স্যার আহ্বায়ক ছিলেন ওই অনুষ্ঠানে। অনুষ্ঠানে তো কোনো আহ্বায়ক থাকেন না। মানে আপনি বলতে চাইছেন যে উদ্যোক্তাদের একজন। না, উদ্যোক্তা মঞ্চ ৭১ এবং মঞ্চ ৭১ এর মোটামুটি সহ-প্রতিষ্ঠাতা আমাদের জিরাই খান পান্না ভাই। তার আহ্বানে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। আর ১ম যে কথাটি বললেন যে প্রশ্ন উত্থাপিত হয়েছে যে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, মানে সরকার উৎখাতে ষড়যন্ত্র করা হচ্ছিল। এটা প্রশ্ন তৈরি করা হয়নি। এটা আমি একেবারে ক্লিয়ার করে দিই। সেটি হচ্ছে যে মামলাটি আমাদের নামে হয়েছে, আমাদের বিরুদ্ধে, সেখানে সেই মামলার এজাহারে এটি উল্লেখ করা হয়েছে মঞ্চ ৭১ এর সঙ্গে যারা জড়িত বা সেই প্রোগ্রামে যারা গিয়েছিলেন তারা নাকি তারা নাকি তো না, তারা বলছেন, মানে পুলিশের ভাষ্যমতে বলা হচ্ছে তারা সরকার উৎখাতের ষড়যন্ত্র করছিল। এটা কোনো প্রশ্ন নয়, এটা সরকারের পক্ষ থেকে বা পুলিশের পক্ষ থেকে এই বয়ানটি দেয়া হয়েছে। সরকার উৎখাতের ষড়যন্ত্র, এটা কি মানে প্রথম কথা হচ্ছে যে কোনো ষড়যন্ত্র সেটা কি উন্মুক্ত কোনো স্থানে হয়, প্রকাশ্য কোনো স্থানে হয়? ডিআরইউ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রোগ্রাম, মানে তাদের প্রতিষ্ঠান, সেখানে মিলনায়তনে, সাগরণী মিলনায়তনে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল। প্রকাশ্য অনুষ্ঠান তো বটেই, বরঞ্চ গণমাধ্যমের একটি অংশের মধ্যে, একটি শক্তিশালী অংশের মধ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তো এখানে ষড়যন্ত্র কি? মানে আপনি বুঝতে পারছেন কত সিলি একটা বিষয় এখানে ইনক্লুড করা হয়েছে? কি অদ্ভুত বিষয়! ষড়যন্ত্র করে রাত্রে অন্ধকারে গোপন কোনো স্থানে করতে হবে। এবং পরবর্তীতে আমার বিরুদ্ধে যেই আর্গুমেন্টটি তুলে ধরা হলো, আমার যে জামিন হলো হাইকোর্ট থেকে, তারা রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে স্টে অর্ডার চাওয়া হলো চেম্বার জজ আদালতে। চেম্বার জজ আদালত থেকে এটি ফুল কোর্ট বেঞ্চে আপিল বিভাগের শুনানির জন্য পাঠিয়ে দেওয়া হলো। সেখানে রাষ্ট্রপক্ষের আইনজীবী বা সরাসরি আমি যদি বলি অ্যাটর্নি জেনারেল, তিনি ওখানে আরো কয়েকটি কথা সংযোজন করলেন যে হাইকোর্টের এই জামিন মঞ্জুর আদেশ কেন স্থগিত করতে হবে। বিচারপতিদের মানে অ্যাপিল ডিভিশন ৩ বিচারপতি তাকে প্রশ্ন করলেন যে কেন স্টে অর্ডার চান। মানে সেখানে অ্যাটর্নি জেনারেল বলছেন তারা সশস্ত্র বিপ্লব করতে চেয়েছিল। পুলিশ এজাহারে উল্লেখ করছে সরকার উৎখাতে ষড়যন্ত্র, আর সরকার উৎখাতে ষড়যন্ত্র হিসেবে নাকি অ্যাটর্নি জেনারেল বলছেন সশস্ত্র বিপ্লবের চেষ্টা করেছিল, মানে আমরা আয়োজন কি বলে এটা, উদ্যোগ নেওয়া হচ্ছে বা পরিকল্পনা। সেই অস্ত্রগুলো কোথায় আর ষড়যন্ত্র কোথায় বসে হয়েছে? মিথ্যা মামলা কিংবা হয়রানিমূলক মামলা আমরা অনেক দেখেছি, কিন্তু এত সিলি বক্তব্য, এত সিলি বয়ানে কোনো গুরুত্বপূর্ণ মামলা হতে পারে। আমি গুরুত্বপূর্ণ এই জন্য বলছি, মঞ্চ ৭১ নামে ওই সংগঠনে মানে যে কোনো একটি অনুষ্ঠানে অংশ নিতে যাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে এই ধরনের বয়ান তৈরি হয়। এবং আপনি জানেন যে এই বিষয়টি নিশ্চয়ই দেশে বিদেশে যথেষ্ট সমালোচনা জন্ম দিয়েছে। মিথ্যারও তো একটা লিমিট থাকে। ষড়যন্ত্র তারা কারা করছিল? তাহলে কি পুলিশ ষড়যন্ত্র করছে? খোদ সরকার ষড়যন্ত্র করছে? আমরা বলি রাষ্ট্র ষড়যন্ত্র করছে কিনা? রাষ্ট্র তো একটি বিমূর্ত রূপ। তাহলে আমি যদি পাল্টা প্রশ্ন করি, তাহলে কি সরকারকে বিপদে ফেলার জন্য, মানে এত সিলি একটা বক্তব্য দিয়ে যে আলোড়ন তৈরি করা হলো, সমালোচনার জন্ম দেওয়া হলো, সেগুলো তো সরকারের বিরুদ্ধে গিয়েছে আমি মনে করি। তাহলে কি সরকারকে বিপদে ফেলার জন্য বিশেষ কোনো গোষ্ঠী এটি করছে? সরকারি কোনো একটি বিশেষ অংশ? যদি এই প্রশ্নটি তুলি, মানে আমি এই কথাগুলো এই কারণে বলছি যে বিশ্বাসযোগ্যতার তো ন্যূনতম একটা ভিত্তি থাকতে হবে, তাও নেই। অতএব এগুলো চলবে নিশ্চয়ই। এবং আপনি বলছিলেন যে ওখানে কি হয়েছিল এটাও এই কদিনে প্রায় ৩ মাসে অনেকখানি খোলাসা হয়ে গেছে। সিসিটিভির ফুটেজ দেশে বিদেশে ছড়িয়ে পড়েছে। কারা মব করছে
তাদেরকে কিছু না করে যারা ইনভাইটেড গেস্ট, আমিও তো সেখানে ইনভাইটেড গেস্ট হিসেবে গিয়েছিলাম, তো আমাদেরকে আটক করা হলো। এবং আমি পুলিশকে ফোন দিয়েছিলাম, 999-এ ফোন দিয়েছিলাম। ওমা, যাদেরকে ফোন দেওয়া হলো তারা এসেই আমাদেরকে নিয়ে গেল। কেন নিয়ে গেল? বললো যে নিরাপত্তা দিতে হবে, যেহেতু মব সৃষ্টি করা হচ্ছে। এখানে তো অনেকগুলো টেলিভিশন তারা লাইভও করছিল, তো আমাদের নাকি নিরাপত্তা দরকার, তো নিরাপত্তা দেওয়ার কথা বলে নিয়ে গেল। আসলে নিরাপত্তা দেওয়ার কথা বলেও ওইভাবে আনুষ্ঠানিকভাবে নিয়ে যাওয়া হয়নি। যারা মব সৃষ্টি করেছিল তারা পুলিশের হাতে তুলে দিল যে আমরা এখানে সন্ত্রাসী কার্যক্রম করছি। এটা দুঃখজনক না লজ্জাজনক আমি জানি না। বিষয়গুলো হচ্ছে এই। বাংলাদেশ তো এখন এরকমই। দেখুন, কালকে না পরশুদিন দেখলাম এক নারী, তাকে, তিনি মবের শিকার হয়েছেন, তাকে পুলিশ আটক করে নিয়ে গেছে। জি। তো অন্যায় অপরাধকারীরা ঘুরে বেড়াবে, আর নিরপরাধ যারা ভিকটিম তারা হচ্ছে গিয়ে জেলে থাকবে। এইটাই এখন বাংলাদেশের নিয়ম হয়ে দাঁড়িয়েছে। পান্না, আপনার কাছে আরেকটি বিষয় আমার জানার আছে, যে আপনি কারাগারে কি দেখে এসেছেন এটা আমি জানবো, কিন্তু তার আগে একটু এই যে আমাদের ছোট্ট ভাই নিজন যখন বঙ্গবন্ধুর ৩২ নম্বরের বাড়িতে যান, কেন গিয়েছিলেন লকডাউনের দিনে, তাও আবার কি কি বিষয়টি কি রকম ছিল নিজন? আমি হচ্ছে ধানমন্ডিতে যাই, আমার আগে থেকে যাওয়ার খুব ইচ্ছে ছিল যে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরটা আমি দেখব। আগে থেকেই টিভিতে টেলিভিশনে দেখতাম, কিন্তু ৫ই আগস্টে সেখানে আগুন লাগানো হয়। তা মানে আমার খুব খারাপ লাগে যে এমন একটা বাড়ি, যে বাড়ি থেকে বাংলাদেশের স্বাধীনতার বিভিন্ন পদক্ষেপ পরিচালিত হয়েছে, সেই বাড়িটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং যে বাড়ি থেকে আমাদের স্বাধীনতার ঘোষণা এসেছে, সেই বাড়িটা আজ ধ্বংসস্তূপ। তারপর হচ্ছে যখন রোকেয়া প্রাচী ম্যামের কথাগুলো আমি শুনলাম, তখন মানে আমার আরো আগ্রহ জাগলো যে হচ্ছে আমি ধানমন্ডি ৩২ দেখবো, এই ভাঙা বাড়িতেই আমি যাব।